আমার চোখটা নেই বলে আমাকে হাতেরে সেটাকে ধরতে হচ্ছে, মানে আমাদের হচ্ছে কানটাই চোখ। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি। হয়তো মা আমার দিকে একটা চোখ দিল, আর বাবা একটা আমাকে একটা চোখ দিল। আমার দিদিও কিন্তু দৃষ্টিহীন, আমার ওয়াইফও ব্লাইন্ড। দু হাতে দুটো ব্যাগ, তার পাশাপাশি এই বাম হাতে একদিকে দিদি ধরে আছে, একদিকে আমি ধরে আছি। হঠাৎ করে একটা চার চাকা এসে আমার এই ডান পাটাতে উঠে গেছিল আর কি। সবাই তো আমাদের মতো এডুকেটেড নয়, আর কেউ আমাদের মতো মোটিভেটেড নয়। পরিচয় কি করে হয়েছে? পরিচয় আমি যখন স্কুলে পড়তাম, স্কুল লাইফ থেকে পরিচয় ছিল। মানে প্রেমের বিয়ে? হ্যাঁ, 11 বছর প্রেম করার পরে মাঝখানে আরো 7 বছর গ্যাপ ছিল। জীবনে সমস্যা আসবে, পারো তো সমাধান করো, নাহলে সময়ের হাতে ছেড়ে দাও। হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার ভয়েস। আওয়ার ভয়েসে আমি সানায়া চলে এসেছি আমার কথা এপিসোড নিয়ে। পৃথিবীতে আমাদের সকলের বেঁচে থাকার অধিকার আছে। আমরা সবাই চাই নিজের মতো করে বেঁচে থাকতে। শারীরিক সক্ষমতা অক্ষমতা সবার আছে কম বেশি, কিন্তু যাদের দৃষ্টি নেই তারা কি করবে? তারা কিভাবে বেঁচে থাকে? তারা কিভাবে নিজের পথ খুঁজে নেয়? তাদের তো চোখের জ্যোতি নেই, তারা চোখে দেখতে পায় না। আসলেই তারা মনের আলো দিয়ে পথ দেখেন, মনের আলোয় আলোকিত হয়ে বেঁচে থাকে। আর আজকে আমাদের সাথে সেরকমই একজন আছেন, দৃষ্টিহীন, দু চোখে দেখতে পান না ছোটবেলা থেকেই, কিন্তু কোনোদিন পিছনে ফিরে তাকাননি, ভেঙে পড়েননি, থেমে থাকেননি। নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং এখনো টিকে আছেন সমাজের এই লড়াইয়ে। আজকে আমাদের সাথে আছে বাচ্চু বেরা, যিনি নিজে পড়াশোনা শেষ করেছেন, এখন জোর কদমে সুন্দরভাবে টিউশন পড়ান, খুব সুন্দর কিবোর্ড বাজাতে পারেন। শুনবো ওনার কাছ থেকে। কেমন আছেন বলুন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। তো আওয়ার ভয়েসে এসে কেমন লাগছে? প্রথম কথা, ব্রডকাস্টে মানে এরকম ধরনের এটা আমার প্রথম আমি এখানে এসে যে নিজের কথা বলতে পারবো, মানে যখন থেকে আমি শুনেছি যে আমি নিজের কথা বলতে পারবো এখানে এসে, তখন থেকে আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, তো কেমন আছেন? ঠিক আছেন তো? পুরোপুরি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আমি তো অসুবিধাটাকে অসুবিধা মনে করি না, যেহেতু আমি দেখতে পাই না। সমস্যা রাস্তাঘাটে জন মানে জঞ্জাট হয়, জ্যাম হয়, সেগুলো তো যেমন থাকে, নর্মালি থাকে, সেগুলোকে কাটিয়ে আমি এসেছি, কোনো আচ্ছা, অসুবিধা নেই। উনি কিন্তু একাই এসেছেন। উনি কিন্তু দু চোখে টোটালি দেখতে পান না। উনি স্টিক নিয়ে একাই চলে এসেছেন কত দূর থেকে আজকে আমাদের স্টুডিওতে। তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. তো আপনার বেড়ে ওঠা কোথায়? হ্যাঁ, বেড়ে ওঠা বলতে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরার একটা প্রত্যন্ত গ্রাম বংশীধরপুর। তো সেখানে আমার বাড়ি। সেখান থেকে আমি যেহেতু দু চোখে দেখতে পাই না, দৃষ্টিহীন, জন্ম থেকে আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। তো সেই জায়গা থেকে আমি 2003 সালে আমার মানে বাবা মা আমাকে ভর্তি করে দিয়েছিলেন এই বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষা হলদিয়া চৈতন্যপুরে যেটা রয়েছে, ব্লাইন্ড স্কুল। মাধ্যমিক দিই 2014-তে, উচ্চ মাধ্যমিক 2016-তে। তারপরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়তে ভর্তি হয়েছি, এখন গ্রাজুয়েশন করেছি, MA করেছি। তারপরে আহ আপনার বাবা সাহেব ইউনিভার্সিটি আন্ডারে যে বিএড আছে, সেখান থেকে আমি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি চুঁচুড়া, ওখান থেকে আমি বিএড করেছি 2021 থেকে 23। তারপরে এখন এই জায়গাতে এসে এখন টিউশনি পড়াচ্ছি, গান বাজনা করছি, কিবোর্ড বাজাচ্ছি। তার পাশাপাশি যেহেতু এখন পরিস্থিতি, কিছু একটা করে তো এগিয়ে যেতে হবে, সেজন্য চেষ্টা করছি যাতে ওই হকারি করার চেষ্টা করছি, ধূপ এগুলো বিক্রি করার চেষ্টা করছি। এইভাবেই চলছে আর কি। আচ্ছা, এই যে আজকালকার সমাজে ছোট ছোট কারণ নিয়েই বাচ্চা ছেলেমেয়েরা ডিপ্রেশনে চলে যায়, পড়াশোনা ছেড়ে দেয়, রাগ করে, অভিমান করে, কত রকমের কত কিছু। সেই জায়গায় বাচ্চু বেরা একদম প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে এসে নিজের পড়াশোনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা, MA কমপ্লিট করা, এটা কিন্তু মনের জোর। এবং উনি সবচাইতে বড় কথা, উনি দেখতে পান না দুই চোখে। সেই জায়গায় আজও উনি এত সুন্দরভাবে বলছেন যে আমি কোনো কিছুকে পারবো না, কোনো কিছু যে সমস্যা এটা মনে করি না। উনি সবকিছুকেই সহজ মনে করেন, কঠিন মনে করেন না। তো আপনার
দেখুন, পরিবারে তো আমরা সবাই থাকি একসাথে। এবার সেই জায়গায় দৃষ্টিহীন যারা হয়, তাদের একটু সমাজে, পরিবারেও, আত্মীয়-স্বজনদের মধ্যেও একটু অন্যরকম ভাবে দেখা হয়। তো হ্যাঁ, আপনাকে কি সেরকম কিছু ফেস করতে হয়েছিল না ছোটবেলা দেখুন, থেকে? ১ম এ হচ্ছে আমরা ৪ ভাই-বোন। আমি, আমার দিদি আর আমার নিচে আরো ২ জন বোন। আমার দিদিও কিন্তু দৃষ্টিহীন। আচ্ছা, আমার দিদিও দৃষ্টিহীন। তো সেক্ষেত্রে গ্রামে তো এখনো কিছু, কিছু ক্ষেত্রে অবহেলা থাকে, আছে। কিন্তু আমার বাড়িতে সেই অর্থে এখন নেই। কারণ ১ম থেকে তারা বুঝেছে যে ১ম একটু অবহেলা পেতাম যখন আমি ছোট ছিলাম। ছোটবেলাতে অনেক সময় অ্যা দাদুরা যারা ছিল তারা বলতো যে, "তুই বড় হয়ে কি করবি? পড়াশোনা তো করতে পারবি না।" অমুক-তমুক। আমার বাড়ির লোককে কথা শুনতে হতো, মা-বাবাকে কথা শোনাতো দাদুরা। কিন্তু তারপরে আমার বাবা-মা কিন্তু সেটাতে কখনো ভেঙে পড়েননি। তারা আ এদিক ওদিক থেকে মোটামুটি খোঁজ খবর নিয়ে আমার দিদিকে ১ম এ ওই যে স্কুলের কথা বললাম হলদিয়া চৈতন্যপুর ব্লাইন্ড স্কুল, হুম, ওখানে আমার দিদিকে ১ম এ ভর্তি করেছিলেন আমার বাবা-মা। সেটা হচ্ছে আপনার ১৯৯৯ সালের দিকে। তো তখন তার আগে বাবা কলকাতাতেও চেষ্টা করেছে অনেকবার। আ সেখান কলকাতা থেকে ওখানে বেহালাতে একটা ব্লাইন্ড স্কুল আছে। সেখানে ১ম এ দিদিকে ভর্তি করেছিল। কিন্তু তারপরে ওই স্কুল থেকেই মানে এই হলদিয়া চৈতন্যপুরে খোঁজ খবরটা দিয়েছিলেন আরকি। যে ওখান থেকে আপনাদের সুবিধা হবে। দিয়ে বাবা তো দিদিকে ভর্তি করলো। যখন দিদি মোটামুটি ২-৪ বছর ঠিকঠাক পড়াশোনা করতে পারল, তারপরে তখন বাবা বলছে, "তাহলে একেও ভর্তি করে দিই।" দিয়ে আমাকেও মোটামুটি ২০০৩ সালে তখন স্কুলে ভর্তি করে দিয়েছে। আচ্ছা। বাবা এইভাবেই কি করেন? বাবা ২০২৩ সালে বাবা গত হয়েছেন। আচ্ছা, বাবা এমনি চাষবাস করতেন। এখন মা আছে বাড়িতে, মা আছে আর দিদি আছে। দিদিও বাড়িতে থাকে। দিদি বাড়িতে এমনি ও বিএড কমপ্লিট করেছে। আমার আচ্ছা, দিদিও রবীন্দ্র ভারতী থেকে বিএড কমপ্লিট করেছে। আ এমএ করেছে আর বিএড করেছে আপনার ওই শান্তিপুর শরীফ বিএড কলেজ থেকে। আচ্ছা। তো সেখান থেকে করে এবার দিদিও বাড়িতে কম্পিটিটিভ এক্সাম এর জন্য প্র্যাকটিস করছে, পড়ছে, পড়াশোনা করছে, এসএসসি প্রিপারেশন নিচ্ছে। আমি যেরকম নিচ্ছি। মানে এই এভাবে। জোরটা আমার মনে হয় উনার বাবা-মায়ের থেকেই এসেছে। এই প্রত্যন্ত গ্রামে বসবাস করে চাষবাস করে একজন মানুষ। আ তাঁর তিনি গত হয়েছেন কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন সন্তানদের জন্য যে তিনি এত ভেবেছেন, দৃষ্টিহীন সন্তান তবুও তিনি এখন পড়াশোনার জন্য বুঝতে পারি এভাবে মানে এগিয়ে যখন বাবা, দিয়েছেন। বাবা যখন আমাদেরকে স্কুলে যখন নিয়ে যেতেন মানে যখন স্কুলে পড়তাম তখন স্কুলে তো যেহেতু এখন যেমন একা, একা যাতায়াত করছি সব জায়গাতে স্কুল থেকে তখন তো দিয়ে আসতে হুম, হতো বা নিয়ে আসতে হুম, হতো। হুম। মানে এখন আমি সেটা বুঝতে পারছি বাবা হচ্ছে মানে ধরুন এই ডান হাতে ২ হাতে দুটো ব্যাগ, তার পাশাপাশি এই বাম হাতে একদিকে দিদি ধরে আছে, একদিকে আমি ধরে আছি। দিয়ে এরকম আমরা ৩ জনে মিলে বাবা একসঙ্গে গাড়ি রাস্তা সবকিছু মানে উপেক্ষা করেও বাবা মোটামুটি আস্তে, আস্তে করে আমাদেরকে কিন্তু নিয়ে যাওয়া নিয়ে আসান করেছেন ২০১৬ পর্যন্ত। আচ্ছা। হ্যাঁ, মানে সেটা তখন বুঝতাম না, তখন ছোট ছিলাম। যে বাবা কতটা কষ্ট করেছে এখন বুঝতে পারি। আর সে বাবা কষ্টটা করেছিলেন বলেই কিন্তু আজকে আমি মোটামুটি বা আমার দিদি আমরা এতদূর আসতে পেরেছি। আমরা ৫ টা মানুষের সঙ্গে মিশতে পারছি। নাহলে আজকে আমরা যদি আমার এখন মনে হয় যে আমি হয়তো যদি আমি দেখতে পেতাম, সম্পূর্ণ দেখতে পেতাম, তাহলে হয়তো আমি কলকাতায় পড়াশোনা করতে পারতাম না বা ৫ টা মানুষের সঙ্গে আমি কথা বলতে পারতাম না। আসলেই জীবনে যদি একটা ভালো বাবা-মা থাকে না, তার জীবনে বোধহয় সব কষ্ট, কষ্ট মনে হয় না। সবকিছুকেই উপেক্ষা করে এগিয়ে যাওয়া যায়, বেঁচে থাকা যায়। এমনকি আমার দিদি যখন মানে দিদিকে যখন স্কুলে ভর্তি করে দেওয়া হলো, এবার দিদির থেকে আমি ছোটবেলাতে না একটু মানে সেরকম ফিট ছিলাম না। আমার মানে ছোটবেলা থেকে প্রচুর আমার অনেক সময় পেটের সমস্যা হতো। প্লাস হচ্ছে আরো উম অনেক সমস্যা, শারীরিক সমস্যা ছিল আরকি। যখন আমি আচ্ছা, স্কুলে ভর্তি হই তার আগে। এবার সেই নিয়ে আমার বাড়িতে সবাই চিন্তিত ছিল যে আমরা কিছু খেতে পারতাম না। এবার সবাই বলছে, "তাহলে একে তাহলে কিভাবে বাইরের স্কুলে ভর্তি করব? কি করব না করব?" এই ভেবে বাবা কিন্তু বাবা-মা রিস্ক নিয়ে মানে তা সত্ত্বেও আমি যখন স্কুলে ভর্তি হই, সেদিনও আমি ঠিকমতো খাওয়া-দাওয়া কিছু করতে যা খেতে পারতাম মানে সব হয়ে যেত। খাওয়া-দাওয়া ঠিকমতো খেতে পারতাম না। কিন্তু তারপরে কিভাবে কি হলো মোটামুটি সেই রিস্ক নিয়ে বাবা-মা তো অনেক কান্নাকাটি করার পরেও স্কুলে আমাকে ভর্তি করে দিল। কিন্তু তার ঠিক ১ মাস পরেই পুরো একদম সম্পূর্ণ পরিবর্তন। আমার শরীর দেখি অটোমেটিক সুস্থ হয়ে গেল এবং সবকিছু খেতে ঠিকমতো পাচ্ছি না। উইথ আপনি স্কুল। যে ব্লাইন্ড মানে দেখতে পান না, এর জন্য কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন? না এইটা অনেক সময় কি হয়, অনেক সময় যেমন এই যখন আমি রবীন্দ্র ভারতীতে পড়তাম। হুম, রবীন্দ্র ভারতীতে যখন পড়তাম তখন মোটামুটি একবার ওই প্রাইভেট টিউশনি পড়তে যাচ্ছিলাম আমার সাবজেক্টের। হুম, হঠাৎ করে দেখলাম মানে এখন যে ৪ চাকাগুলো এসছে মানে দূর থেকে কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। হুম। হঠাৎ করে একটা ৪ চাকা এসে আমার এই ডান পাটাতে উঠে গেছিল আরকি। আচ্ছা, তারপর? এবার তারপরে মোটামুটি উম অনেকদিন একটু কষ্ট পেয়েছিলাম। হুম, এগুলো হয়েছে।
তারপরে কখনো কখনো রাস্তা দিয়ে যেতে গিয়ে মানে আমি কখনো ট্রেন লাইনে পড়ে যেতে যেতে অনেক সময় মানে বেঁচে গেছি। স্টিকটা দিয়ে আচ্ছা। যখন দেখেছি যে হ্যাঁ লাইনের ধারে চলে এসেছি, তখন আবার সরে গেছি আর কি। একাই ট্রেন স্টেশনে ট্রেনে সব যাতায়াত হ্যাঁ, সব করেন? জায়গাতে একাই যাতায়াত করি এখন। এই সাহসটা মানে এটা কি ছোটবেলা থেকেই অভ্যাস হয়ে গেছে নাকি? না, এই সাহসটা আমি যেহেতু বললাম যে 2016 অব্দি আমি ব্লাইন্ড স্কুলে পড়েছি, সেখানে তো স্কুলে একা বাইরে বেরোতেও দিত না আর কোথাও যেতেও দিত না। হুম। কিন্তু 2016 পরে আমার কয়েকজন বন্ধু তারা যখন কলেজে পড়তো, তাদের সঙ্গে যাতায়াত করতে 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 আমাকে মানে আমার মনের মধ্যে একটা জোর চলে এসেছিল যে আমার অন্যান্য বন্ধুরা যেহেতু একা যেতে পারছে, তারা সব কাজকর্ম একা করতে পারছে, তাহলে আমি কেন পারবো না? আচ্ছা, এবার আচ্ছা। সেইটা করতে করতে আস্তে আস্তে সাহসটা চলে এসেছে। কলকাতার রাস্তায় কিন্তু উনি রীতিমতো মানে দাপিয়ে বেড়ান। এখন আমার মনে হয় যে আমার গ্রামেগঞ্জের থেকে আমার শহরাঞ্চলের রাস্তাঘাট ভালো। আচ্ছা, আচ্ছা। গ্রামেগঞ্জে কি হলো, গ্রামেগঞ্জে এদিকে পুকুর থাকে, ওইদিকে পুকুর থাকে, রাস্তা উঁচু নিচু, তারপরে অনেক রকম মানে পশু টসু রাস্তায় বাঁধা থাকে। আচ্ছা, আচ্ছা। রাস্তাঘাট কি শহরাঞ্চলে গাড়ি ঘোড়া আছে ঠিক কথা, কিন্তু আমি যদি একটা সাইড মেনটেন করে চলি তাহলে আমার কিন্তু কখনো সমস্যা হবে না। আচ্ছা। বাড়িতে এখন কে, কে আছে? বাড়িতে মা আছেন, দিদি আছে। গ্রামের বাড়িতে? হ্যাঁ, আপনি এখন কোথায় থাকেন? এখন আমি দমদম বেদিয়াপাড়া আচ্ছা, ওখানে আচ্ছা। থাকি। ওখানে থাকেন। হ্যাঁ, ওখানে থেকেই টিউশন পড়ানো সব? হ্যাঁ, টিউশন পড়াই, গান বাজনা যখন প্রোগ্রাম থাকে তখন করি। তার পাশাপাশি আমি ব্লাইন্ড ফুটবলও খেলেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ফুটবল খেলেছি, ব্লাইন্ড ক্রিকেট খেলেছি। আচ্ছা। খেলাধুলা তাহলে করতে খুব ভালোবাসি। খেলাধুলা করতে খুব ভালো লাগে। স্কুলে যখন ছিলাম তখনও খেলাধুলা করতাম। তখনও স্পোর্টসে খুব ভালো ছিলাম। এখন স্পোর্টসটা অ্যাথলেটিক্সটা অতটা করা হয় না। কিন্তু ক্রিকেট, ফুটবল খেলি আচ্ছা। কম বেশি। তো এই যে আম সবকিছু তো আপনার মনের জোরে করে ফেলেন। কিন্তু তবুও কখনো কি মনে হয়েছে যে আমি যদি চোখে দেখতে পেতাম ভালো হতো? এইটা এরকম কিছু? এইটা হচ্ছে মানে ধরুন ১ম এ তো আমার যেহেতু জন্ম থেকে আমি যেহেতু হুম, দৃষ্টিশক্তি হারিয়েছি, সেক্ষেত্রে এটা কিন্তু আমার ক্ষেত্রে মানে বোঝার কথা নয়। হুম, হুম, হুম। এইবার কিন্তু তারপরে যখন স্কুলে পড়ছি, যখন আস্তে, আস্তে বুঝতে শিখছি যে যে ওরা হচ্ছে চোখে দেখে এটা করছে, আমি চোখে দেখতে পাচ্ছি না। মানে কিছু ডিফারেন্স বুঝতে পারছি। তখন মনে হলো যে চোখটা থাকলে হয়তো একটু আরো বেশি স্পিডে দ্রুত কাজটা করতে পারতাম। চোখটা থাকলে হয়তো আমি অমুক জিনিসটাকে মানে সহজে ডাইরেক্ট আমি হাত দিয়ে ধরতে পারতাম। আমার চোখটা নেই বলে আমাকে আস্তে, আস্তে হাত দিয়ে আমাকে হাতেরে সেটাকে ধরতে হচ্ছে। কিন্তু পরক্ষণে মনে হচ্ছে না চোখ নেই তো কি হয়েছে? আমার তো আর বাকি ইন্দ্রিয়গুলো সব ঠিকঠাক আছে। আচ্ছা, সেগুলো দিয়ে আমি সব কাজকর্ম করতে পারবো। মানে আমাদের হচ্ছে কানটাই চোখ। আচ্ছা, আচ্ছা। তো কি করে বুঝতে পারেন মানে পথে ঘাটে এই যেমন ধরুন আজকে আমি রাস্তা পেরোলাম। হুম, আমি কিন্তু মানে ১ম এ আমাকে এদিকে মানে এদিক ওদিক করতে হলো যাতে কানটা আওয়াজটা শুনতে হলো। যে কোন দিক থেকে গাড়িটা আসছে, ডান দিক থেকে না বাঁ দিক থেকে। যখন গাড়িগুলো দাঁড়ালো, আস্তে করে সাইড দিয়ে পেরিয়ে গেলাম। এবার হাতে যে ওই যে স্টিকটা থাকে, ওইটা স্টিকটা মানে ধরুন ওটা সামনে থাকলে যদি কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে বা কোথাও কোনো প্রাচীর থাকে বা গর্ত থাকে, তাহলে ওই স্টিকটা দিয়ে আমি বুঝতে পারবো যে এখানে এটা আছে। আচ্ছা। তো অন্ধ বলে কি কখনো কোনো কিছু কটূক্তি শুনতে হয়েছে কোথাও প্রচুর। থেকে? রাস্তাঘাটে প্রচুর। আচ্ছা, কিন্তু যেমন? সেগুলোকে আমি এখন পাত্তাই দিই না। আচ্ছা, আচ্ছা। প্রচুর। এই পরশুদিনই হয়েছিল। পরশুদিন আমি একটা জায়গায় গান বাজনা করতে গেছি। হুম, ওদেরকে বলছি যে একটু জলের ব্যবস্থা করে দিতে। তারপরে ওরা মোটামুটি কটূক্তি কিছু করেছে। কিন্তু আমি সেটার কোনো গুরুত্ব দিইনি। তারপরে আমি নিজেই তখন মানে গাড়ি থেকে নেমে জলটা নিয়ে এসেছি। আচ্ছা, এগুলো আমাদের তো থাকবে এগুলো। সবাই তো আমাদের মতো এডুকেটেড নয়। আর কেউ আমাদের মতো মোটিভেটেড নয়। তাদেরকে বোঝাতে হবে। কোনো মাইন্ড করা চলবে না। আমাদের একটাই মানে মনের জোরটা থাকতে হবে আর হচ্ছে মনের জোরটাকে রেখে এগিয়ে যেতে হবে সামনের দিকে। মানে কোনো ব্যাপারই নয় এটা। না। এরকম একটা ব্যাপার। মানে উনি ভেবেই নিয়েছেন যে এগুলো নিয়েই আমাদেরকে পথ হ্যাঁ, চলতে হবে, এগুলো নিয়েই আমাদেরকে জীবনকে যাপন করতে হবে, এরকম একটা ব্যাপার। তো এটা যে এই যে ছোটবেলা থেকেই এরকম একটা ব্যাপার। এবার আপনি এখন কলকাতাতে পড়াশোনা করছেন, যাতায়াত করছেন। মা খুশি? হ্যাঁ, মা তো ১ম এ তো মা তো মানে ছাড়তে চাইতেন না যে কলকাতায় তুই একা কি করবি? হুম, একা থাকবি। তারপরে আমার একটা মেয়ে আছে, ওয়াইফ আছে। তাদেরকে নিয়ে একসঙ্গে কি করে থাকবি? আমার ওয়াইফও ব্লাইন্ড। আচ্ছা, মানে উনিও ২ চোখে আমার থেকে একটু বেশি দেখে। আচ্ছা, আচ্ছা। কিন্তু মোটামুটি কাজকর্ম রাস্তাঘাট চলার মধ্যে দেখতে পায়। একটা বাচ্চাও আছে? হ্যাঁ, ২ বছর। বিয়ে করেছেন কি গ্রামেই? না আমি গ্রামে বলতে মানে হ্যাঁ, গ্রামেই অ্যাকচুয়ালি ওর বাড়ি হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঁকুড়াতে।
আচ্ছা, আচ্ছা। তো পরিচয় কি করে হয়েছে? পরিচয় আমি যখন স্কুলে পড়তাম, স্কুল লাইফ থেকে পরিচয় ছিল। মানে প্রেমের বিয়ে? হ্যাঁ। বাবা! মানে এখনকার সময় ছেলেমেয়েরা এত ব্রেকআপ, এত প্রেম ভেঙে যাওয়ার গল্প, সেখানে বাচ্চুদা কিন্তু অলরেডি 11 বছর জীবনে রিলেশন ছিল। মানে 11 বছর সম্পর্কে থেকে বিয়েও করে নিয়েছে পছন্দের মানুষটার সাথে, এবং একটা বাচ্চাও আছে, ফুটফুটে মেয়ে। এখন একদম ফুল মানে জোর কদমে এখন সংসারও করছে। একদমই তাই। আপনাদের আশীর্বাদে মোটামুটি চলছে ভালোই। আর শুধু ওই এই মাঝে, যে মাঝে আর্থিক অবস্থাটার জন্য একটু প্রবলেম হয়। কিন্তু সেটা চেষ্টা করছি যাতে যতটুকু সম্ভব নিজের মতো করে করা যায়। এটা তো কিছু করার নেই। আর্থিক প্রবলেম সবারই থাকবেই। এটাই। আচ্ছা। তো প্রেম করতেন? মানে 11 বছর হ্যাঁ। ফোনে কথা, দেখা না সাক্ষাৎ? স্কুল মানে অ্যাকচুয়ালি আমি তো 2003 সালে স্কুলে ভর্তি হয়েছিলাম। ও আচ্ছা, স্কুলে ভর্তি হয়েছিল 2009 সালে। আচ্ছা, মানে তখন আমি সিনিয়র ছিলাম, ওর থেকে অনেক সিনিয়র ছিলাম। আচ্ছা, এবং সেদিক থেকে মোটামুটি আ হয় না যে দাদারা মানে হয়তো একটা স্কুলে দায়িত্ব দিল যে, "যাও তো অমুক ক্লাসে দেখে এসো কে কি করছে।" এরকম আচ্ছা, করতে, করতে মোটামুটি ভালো লেগে গেছে। তো এইভাবে আরকি। আচ্ছা, আচ্ছা। তারপর কে বলেছিল ১ম এ? এইটা মোটামুটি বলা-বলি বলতে মানে ১ম এ অ্যাকচুয়ালি একবার ও আমাকে একটা মানে ওদের যে মেয়েদের হোস্টেল ছিল, হুম, লেডিস হোস্টেল, হুম। সেখানে কোন জিনিসপত্র বাইরে থেকে অ্যালাউ ছিল না। আচ্ছা। এবার আমাকে স্কুলে একদিন ও মোটামুটি ভাবে ওই একটা সেই কি বলবো? হুম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, হাসি পাচ্ছে। মোটামুটি পাউডার আনতে দিয়েছিল আমাকে। তো আচ্ছা, সেটাই এনে দিই আরকি। আচ্ছা, এবার মানে আমি আমার কষ্টেই এনে দিই। মানে আচ্ছা, আমার ইয়েতে অ্যামাউন্ট দিয়ে। তো সেটা থেকে তারপরে আস্তে, আস্তে মোটামুটি কথাবার্তা হতে, হতে বন্ডিং ভালো, তখন বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তো ভালো বন্ধুত্ব না হলেও তো পরবর্তী রিলেশন এগোনো যায় না। আগে হুম। সবার আগে বন্ধুত্ব। তো আমাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। সেখান থেকে হতে আস্তে, আস্তে একটা রিলেশনে আসছি। ১১ বছর প্রেম করে ১১ বছর পরে বিয়ে করেছেন। আর সন্তানও আছে একটা। তো না এভাবে ১১ বছর প্রেম করার পরে বিয়ে হয়নি। ১১ বছর প্রেম করার পরে মাঝখানে আরো ৭ বছর গ্যাপ ছিল। তারপরে আচ্ছা, বিয়ে হয়েছে। মানে আমি তো স্কুল থেকে তো বেরিয়ে চলে এসেছি। তখন কলেজে পড়তাম। আচ্ছা, তখনও যোগাযোগ ছিল। বিয়ে হয়েছে আমাদের ২০২১ সালে মার্চের ৮ তারিখ। আচ্ছা। ৮ই মার্চ। মাঝখানে যখন যোগাযোগ ছিল না তখন? তখন ১ম মানে ১ম কয়েক ২-৪ মাস কারোর সঙ্গে কোনো ফোনে কথাই ছিল না। কথা হতো না। তখন আমারও ফোন ছিল না। আর বাড়িতে তখন মানে বাড়ির ফোন ছিল, তখন কথা বলতে সাহস পেতাম না। তারপরে আবার কোথা থেকে কিভাবে ওটা আমি নিজেও জানি না যে কিভাবে আবার নিজেদের মধ্যে আবার যোগাযোগটা হয়ে গেছে। আচ্ছা, কিভাবে যোগাযোগ হয়েছে? মানে মনের মধ্যেই মানে কিভাবে হয়তো মানে কোন এটা আমার মনে নেই যে ও আমায় ফোন করেছে না আমি আমায় ফোন করেছি। এটা আমার আচ্ছা, ঠিক খেয়াল আচ্ছা, নেই। তারপরে তো আবার মোটামুটি ২০০০ মাঝখানে ওই ২০০০ মানে ১৩ ডিসেম্বর থেকে মোটামুটি ১৪ ওই মার্চ, এপ্রিল অব্দি কথা বলা বন্ধ ছিল। তারপরে আবার তো মোটামুটি মানে অ্যা দুজন খুব করে চেয়েছিল। তাই সম্পর্কটা হ্যাঁ, নাহলে হয়। পূর্ণতা পেল আরকি। অবশ্যই। ১১ বছরের সম্পর্ক। মানে আমরা এই যে কথায়, কথায় স্বাভাবিক, অস্বাভাবিক, টক্সিক এইসব কথাগুলো ইউজ করি রিলেশনশিপে, যে মানে প্রেমের সম্পর্কে। শুনুন এগুলো তো মানে একটা মনের ব্যাপার। অন্তর-আত্মার ব্যাপার। তাই না? এগুলো অন্য কিছু ব্যাপার না। মানুষের যদি মনের মধ্যে মনে যদি কারোর সঙ্গে কারোর মধ্যে যদি মিল থাকে, সেটা কখনো খণ্ডন করা যাবে না। সেই জায়গায় বাচ্চুদা ১১ বছরের প্রেম, বিয়ে, বাচ্চা এবং একদম মানে এখন সুখে সংসার করছে। এটা একদম অনুপ্রেরণা বলা যায়। সমাজের ছেলেদের আরকি। মানে কোনো বাধাই কিন্তু আসলেই আমাদের থামাতে পারে না। তাই তো? না বাধা তো আসবেই। বাধাটাকে বাধা বলে ভাবা যাবে না। আচ্ছা, বাধাকে বাধা ভাবে, মানে বাধা মনে করা যাবে করা না যাবেই না। একেবারেই। আমি এটাই মনে করি সবসময় যে জীবনে সমস্যা আসবে। পারো তো সমাধান করো, নাহলে সময়ের হাতে ছেড়ে দাও। দারুণ কথা বললাম কিন্তু। আমি এটাই সবসময় মনে করি। তো বাচ্চুদা এই আ আসলেই এই যে শক্তি আপনার বাবা-মায়ের থেকে তো এসেছে। হ্যাঁ। তো ওয়াইফ ও কি এরকম পজিটিভ? সেও সবকিছু হ্যাঁ, ও মোটামুটি আমার সঙ্গে থাকতে ও অ্যাকচুয়ালি মানে আমি যেরকম রাস্তাঘাটে চলাফেরা করতে পারি বাইরে, ও সে বাইরে বেরোয় না। কিন্তু আমার সঙ্গে থাকতে এখন অনেকটা মোটিভেট হয়ে গেছে। আচ্ছা, আগে আচ্ছা। মাত্র যেমন গ্রামের মেয়েরা যেরকম হয় না একটু চুপচাপ থাকে, একটু ডিমোটিভেট থাকে। সেটা ১ম এ ছিল। তারপরে আস্তে, আস্তে আমার সঙ্গে থাকতে এখন কলকাতায় নিয়ে এসে থাকতে ও অনেকটাই মোটিভেট। আচ্ছা, বাচ্চুদা যখন ফ্রি থাকেন
আপনার মানে কি করতে পছন্দ করেন? কি করতে ভালোবাসেন? আমি গান করি, কখনো কিবোর্ড বাজাই। কিবোর্ডটা ছোট বড় কিবোর্ডটা এখানে নিয়ে আসা হয়নি। কিন্তু আমি আচ্ছা। নিজে গান করি, কখনো গান শুনতে খুব ভালোবাসি। গান করতে পছন্দ করেন? হ্যাঁ, তাহলে আমরা কি একটা গান শুনতে পারি? হ্যাঁ, ছোট করে তো শোনানো যেতেই পারে। শুনি একটা। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গো পুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে। বাহ! থ্যাংক ইউ। খুব সুন্দর। এত সুন্দর করে গাইলো। গান কি শিখেছিলেন? হ্যাঁ, গান যখন স্কুলে পড়তাম তখন স্কুল থেকে শিখেছি। স্কুলের যে আমাদের গানের মাস্টারমশাই ছিলেন বিষ্ণুপদ দত্ত, তো ওনার কাছ থেকে গান শিখেছি। তারপরে এখনো একজনের কাছে শিখছি। নিউ ব্যারাকপুরে আমাদের বৈদ্যনাথ চক্রবর্তী বলে একজন আছেন, উনি ক্লাসিক্যাল শেখান। তো ওনার কাছে এই ২-৩ মাস হলো যাচ্ছি, আচ্ছা, শিখছি। আচ্ছা। দারুণ গেয়েছেন আসলে। যাই হোক, এত সুন্দর একজন প্রাণোজ্জ্বল মানুষ চোখে দেখতে পায় না। এটা সত্যি মানে অবিশ্বাস্য বলা যায়। আমি সামনাসামনি কথা বলছি। আমি ভাবছিলাম গানটা শুনতে যে আ আমরা সত্যি বারবার কত ছোটখাটো বিষয়ে মন খারাপ করি। কিন্তু বাছুদার কথা শুনে আজকে মানে আমি অবাকই হচ্ছিলাম একটু যে এরকম মানুষগুলো এখনো পৃথিবীতে কি সুন্দরভাবে নিজেদেরকে পরিচালনা করছে। সমস্যা, নিজেদের আমাদের ভরা সমস্যাটা সংসার নিয়ে ভাবা চলছে। যাবে না। আর ওই কথায় সমস্যার কথা ভাবা যাবে না, সমস্যার সমাধান করতে হবে, নাহলে সময়ের উপর ছেড়ে হ্যাঁ, হ্যাঁ। দিতে হবে। আমি তো সমস্ত কিছু করতে পারছি। আমি তো এমনকি এখন যেহেতু যত দিন যাচ্ছে আরো মানে সবকিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। আমি তো সবকিছু অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারি। ফোনের মধ্যেও সবকিছু ট্রান্সেকশন করতে পারি। Google Pay, PhonePe সবকিছু ইউজ করতে পারি। প্রবলেমই হয় না ওগুলোতে। এখানে এসে সবকিছু শুনেছি। বসেছিলেন, উনি YouTube এ ভিডিও দেখছেন। মানে সবকিছুই করছেন। অ্যান্ড্রয়েড ফোন উনি ইউজ করছেন। ওটা কি করে করেন? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন আমার পকেটে আছে। এই যে ওটা এটা ওটা শুনে মানে টকিং সিস্টেম করা আছে। ফোনের মধ্যে একটা মানে মানে সবার ফোনেই এটা হবে। একটা ওই অ্যাক্সেসিবিলিটির মধ্যে টকব্যাক বলে একটা অপশন থাকে। ওই টকব্যাক অপশনটাকে অন করে দিলে টোটাল ফোনটা কথা বলতে মানে স্ক্রিনে যে লেখাটা উঠবে ফোন টোটালটাই ওটাকে রিড করে দেবে, বলে দেবে আরকি। সে অনুযায়ী অপশন অনুযায়ী ক্লিক করলে কাজ হবে। আচ্ছা, আচ্ছা। ওই আপনি বের করুন একটু দেখি এই তো এই যে অ্যান্ড্রয়েড ফোন এই যে হ্যাঁ, স্ক্রিন টাচ দিয়ে খুললাম হ্যাঁ। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। সাউন্ডটা কমানো আছে এখন। আপনি যে গানটা গাইলেন সেই গানটা একটু বের করুন দেখি আচ্ছা। YouTube এ। এটা যেহেতু মানে আমি এটা একটু স্পিড এই যে বলছি যেটা হুম। এটা অত্যন্ত স্পিডে বোঝে। যখন আমি প্রথম যখন একটু ওটা মাইকের কাছে ধরুন, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এরা YouTube লিংক খোলা আছে এখানে। হ্যাঁ। এই যে বলছে অন অটো প্লেস অন সুইচ। এবার এটাকে আরো স্লো করা যায়। স্লো করলে আরো বোঝা যাবে। বলছে YouTube বলছে। এই যে YouTube বলছে, আচ্ছা, ওটা রেডিও আপনি বলছে। বুঝতে পারছেন শুনে? বলছে তো। আচ্ছা। Facebook, ফোন। এবার ধরুন আমার ফোন দরকার। মানে এখন যখনই আপনি ওই অপশনটা অন করবেন হুম। সঙ্গে ফোনটা ডবল টাচে কাজ হবে আরকি। আচ্ছা, আচ্ছা। মানে আপনারা যেমন কি ডাইরেক্ট ক্লিক করছেন, হুম। এটা হচ্ছে এরকম এদিকে সোয়াইপ করলে সোয়াইপ করার পরে ডবল ধরুন আমার এই যে বললো ফোন বললো, এখন ফোনে ক্লিক করবো, এই ডবল ট্যাপ করলাম ফোন খুলে গেল। এই যে ফোন খুলে গেল। আচ্ছা, ওই আপনি শুনে বুঝতে হ্যাঁ, পারছেন। টোটালটাই শুনে সবকিছু। আমি টাইপিংও করতে পারি নিজে। আচ্ছা, আচ্ছা।
এবার ধরুন আপনি যে বলছেন আমি যে গানটা এই তোমার কাছে বর্মাগি গানটা, এবার ধরুন ইউটিউবে তো ভয়েস সার্চও করা যায়, টাইপিংও করা যায়। আপনি টাইপ করতে পারেন? আমি টাইপিং করবো, ভয়েস সার্চ করবো না। দেখি। দেখুন এই যে লিখছি TOMAR স্পেস দিলাম, বলছে কিন্তু KACHE স্পেস দিলাম, এ লিখলাম, BARMAGI, এবার ধরো লিখলাম, এবার সার্চ করবো এখানে। সার্চ মানে এবার তো ফোনের মধ্যে আমি একটা ইউজ করতে মোটামুটি কোনটা কোন জায়গায় আছে এটা আইডিয়া হয়ে গেছে। মানে আপনি কিন্তু না দেখেই ওখানে প্রেস করছেন। হ্যাঁ, এবার তখন সার্চ করে দিলাম, এবার গানটা চলে গেছে। এই যে বলে তোমার কাছে এবার মাগে রবীন্দ্রসঙ্গীত বলছে কিন্তু, এই যে আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায় বলছে না, এটাকে আরো স্লো করা যায়। এই কথাটা ফোনে কি হচ্ছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। মানে ফোনে এত বলছে, স্পিডে বলছে কিন্তু উনি কিন্তু বুঝতে পারছেন। এটাকে আরো স্লো করা যাবে, আমি আরো স্লো করে দিলাম, এবার দেখুন বলছো। এবার বুঝতে পারছেন তো, বলছে হেমন্ত আমি একটু মুখোপাধ্যায়। একটু বুঝতে পারছি, একটা একটা ওয়ার্ড আমার কানে আসছে, কিন্তু পুরো ব্যাপারটা আমি কিন্তু বুঝতে পারছি না। উনি এটা একটু শুনে বুঝতে পারছেন না দেখে উনি কিন্তু সার্চ করে ফেলেন গানটা। এবার click ধরুন করুন এই যে দেখি। বলছে গানটা, আমি ক্লিক করলাম, প্লে হয়ে গেল। এখানে একটা অ্যাড দিচ্ছে, এই অ্যাড দিচ্ছে, সবটাই কানে শুনি। মানে এটা কিন্তু অবিশ্বাস, আমার কিন্তু এটা জানা ছিল না আগে। এই বিষয়টা আমার সত্যি জানা ছিল না যে ওনারাও অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারেন এত এবার সুন্দর। তখন গানটা প্লে হয়ে গেছে, এই যে প্লে হয়ে গেল। ওয়াও, এটা আমি আগে জানতাম না। আমি আজকে প্রথম দেখলাম যে এরকম ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে এরকম সিস্টেম আছে। সব ফোনেই আছে, আচ্ছা, সব মানে ফোনেই আছে এটা। এরকম সিস্টেম অন করে উনি যে করছেন। এবার আবার আমি একটা স্পিড বাড়িয়ে দিলাম, কারণ এখন যদি অভ্যেস হবে তো আপনার স্লো করে শুনলে মনে হয় বোরিং লাগছে। আচ্ছা, সাউন্ডটা কমিয়ে দিলাম, এই যে আচ্ছা। সমস্ত কিছু এই ফোনে, এই যে তাহলে আপনার যে এই যে আমাদের মতো যারা স্বাভাবিক সুস্থ তাদের সাথে আপনার তাহলে পার্থক্য কি রইলো? কোনো পার্থক্যই সেটা রইলো না। পার্থক্য আপনারাই বের করবেন। পার্থক্যই রইলো না আসলে। আমার তো মনে হচ্ছে না যে কোনো পার্থক্য রইলো। কারণ আমরা পৃথিবীর আলো দেখি, উনি মনের আলো দিয়ে জগৎ দেখছেন আরকি। আর ভালো আছেন সবচাইতে বড় কথা। উনি সুখে আছেন। অনেকে বলেন যে আমাদের নাকি ষষ্ঠ ইন্দ্রিয়টা খুব প্রখর। হয়তো তারা মনে হয়, কিন্তু আমার তো মনে হয় যে না, ঠিকই আছে। আমার তো সিক্স সেন্স একটা কাজ করে অবশ্য। মানে ধরুন যেটা আপনি, এবার ধরুন আপনি যে ঘরে আছেন, আপনি তো চারদিকে তাকিয়ে বুঝতে পারবেন ওখানে জানলা আছে, ওখানে দরজা আছে, ঘরটা কিরকম আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। আমি যদি দেখতে পাচ্ছি না, কিন্তু মনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে, ইমোজি তৈরি, যে এই ঘরটা এরকম হতে পারে, এই যে মাইক্রোফোনটা সামনে আছে এটা এরকম হতে পারে। ছোটবেলায় কখনো ডাক্তার দেখিয়েছিলেন? ছোটবেলায় যখন আমার মা যেটা বলেছিল আমাকে, যে আচ্ছা, আমার যখন 1.5 মাস বয়স ছিল তখন নাকি একবার ডাক্তারের সঙ্গে কথা, যে যদি চোখটা ঠিক করা যায়। ডাক্তার তখন যেহেতু আমি যেহেতু বাড়ি একটা ছিল, তো এবার চোখ আপনার ঠিক হতেও পারে আবার নাও হতে পারে। আর যদি এবার চোখ ঠিক হয় বাচ্চারা কোনো গ্যারান্টি থাকতে পারে বা নাও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো সেই জন্য বাবা মা তখন রিস্ক নিয়ে আর কিছু করায়নি। মানে অপারেশন করলে আপনার বাঁচার রিস্কটা থাকবে। হ্যাঁ, সমস্যা হয়ে যেত। আচ্ছা, আচ্ছা, তো আর তারপরে হচ্ছে খরচাও অনেক ছিল। বাড়ির আচ্ছা, যে পরিস্থিতি তখন সেটা, আচ্ছা, অ্যাকচুয়ালি আমার বাবা মা বলেছিলেন যে আমার দিদিকে যদি, হয়তো মা আমার দিদিকে একটা চোখ দিল আর বাবা আমাকে একটা চোখ দিল, কিন্তু আচ্ছা। সেটা করলেও হবে না। চোখের যেটা নার্ভ, অকটিভ নার্ভ যেটা, সেই নার্ভটা আমাদের শরীরে কিন্তু সবকিছু অঙ্গ প্রতিস্থাপন করা যায়, চেঞ্জ করা যায়, কখন নার্ভ তো আর চেঞ্জ করা যায় না। ওই নার্ভটাই হচ্ছে নেই, অপটিক নার্ভ যেটা, সেটা নেই, সেটা অকেজো আর কি।
আচ্ছা, আচ্ছা। এবার সেটা না থাকার জন্য চোখের আকৃতিটাও একটু গন্ডগোল হয়ে গেছে। হুম। মানে বাবা-মা কিন্তু চেয়েছিলেন যে হ্যাঁ, একটা মেয়েকে মা দেবেন, বাবা ছেলেকে দেবেন এরকম কিছু আরকি? তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর ডাক্তার বলছে, "না, এটা তো হবেই। নার্ভ যখন নেই তাহলে এটা কি করা যাবে? কিছু করার নেই।" এরকম একটা পরিবার, যে পরিবারে ২ টো বাচ্চা অন্ধ, কিন্তু বাবা-মা কখনো হেরে যায়নি। বাবা-মা নিজেদের সাধ্যমতো নিজেদের সবটা দিয়ে তাদের পড়াশোনা শিখিয়েছেন এবং এখনো বাচ্চুদার দিদি যিনি আছেন তিনি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। প্রস্তুতি নিচ্ছেন এবং বাচ্চুদাও কিন্তু হ্যাঁ, আমিও থেমে নেই। কম্পিটিটিভ এক্সাম এর জন্য পড়াশোনা পড়াশোনা করছেন, করছি, টিউশন পড়াচ্ছেন, টিউশন গান পড়াচ্ছি। বাজনার সাথে আছেন, খেলা করতে পছন্দ করেন। আর ওয়াইফও আছে। তো বাচ্চুদার এই মনের জোর নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাক। ভালো থাকুক সবাই। আপনারা আশীর্বাদ করুন। আর বাচ্চুদার বাবা-মাকে আমি আরো একবার কুর্নিশ জানাই যে ওনারা এভাবে নিজেদের ২ টো বাচ্চাকে বড় করেছেন, পড়াশোনা শিখিয়েছেন। এরকম বাবা-মা ঘরে, ঘরে থাকুক। আর বাচ্চুদাও সংসার, সন্তান, ওয়াইফ নিয়ে খুব, খুব ভালো থাকুক। আর মনের জোরটা এরকমই থাকুক। অবশ্যই। হ্যাঁ, সবাই খুব ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর আমাদের আওয়ার ভয়েস এ আসার জন্য আপনাকে অনেক, অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য।